গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য এনেছি প্রেমিক পুরুষের এমন এক পর্ব যেখানে রোদ আর রাহাত পৌঁছায় এক নতুন জগতের দরজায়, নানু বাড়ি। নতুন মুখ, অপরিচিত পরিবেশ, আর সেই পরিবেশের মাঝেও রোদের জন্য অপেক্ষা করছে একটা ঘনিষ্ঠ মুহূর্ত, যে মুহূর্তে কারো কোল হয় আশ্রয়, কারো স্পর্শ হয় একমাত্র শান্তি। কিন্তু এই নানু বাড়ির ছায়ায় কি শুধুই মিষ্টতা, নাকি লুকিয়ে আছে কিছু জ্বলন্ত চোখ, গোপন রাগ আর এক অনাকাঙ্ক্ষিত কালো ছায়া? তোমরা যদি গল্পটির আগে পর্বগুলো এখনো না শুনে থাকো, তাহলে আমার দেওয়া ডিসক্রিপশনের লিঙ্ক থেকে অবশ্যই শুনে নেবে। তাহলে এই আবেগময় পর্বের প্রতিটি সংলাপ, প্রতিটি চুপ করে থাকা দৃশ্যে লুকিয়ে আছে ভালোবাসার গভীরতা আর ভয়। তাই আর দেরি না করে হেডফোন পরে বসে পড়ো। শুরু করছি রওনা প্রোফাইল জাহিদের কালজয়ী ধারাবাহিক প্রেমিক পুরুষ এর পর্ব 13। কি হলো রোদ, ভাবছোটা কি? আহাদের কথায় মনোযোগ পড়ে সামনের দিকে। তার চোখে চেয়ে বলি, না কিছু না। আহাদও আর কিছু বলেনি। আমি অবাক হয়ে আহাদের দিকে তাকাই। পাশ ফিরে আপুর দিকে তাকিয়ে দেখি আপুরও আমার মতো একই অবস্থা। গেট খুলে দিতেই আহাদ শু করে একটানে গাড়ি নিয়ে ভিতরে চলে যায়। বাড়ির সামনে গাড়ি থামতেই যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে। গেটের সামনে মহিলা, পুরুষ, বাচ্চা ও কাজের লোক সহ 25-30 জন দাঁড়ানো। সবার মাঝে একজন বয়স্ক সুন্দরী মহিলা দাঁড়ানো। আমি হা হয়ে দেখছি। আমরা কোথায় এসেছি, এরা কারা, কোনোটাই আমার জানা নেই। হঠাৎই আহাদ আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বললেন, আমার নানু বাড়িতে পৌঁছে গেছি। বাইরে নানু সহ পুরো পরিবার দাঁড়িয়ে আছেন। ওনার কথায় আমার মাথার টনক নড়া দেয়। যদি আমার অনুমান ভুল না হয়, তার মানে ওনারা আহাদের মামা, মামি আর কাজিন। আর মাঝের সুন্দরী বৃদ্ধা মহিলাটি হলো ওনার নানিজান। আমি কাচুমাচু হয়ে গাড়ি থেকে নামি। আমি গাড়ি থেকে নামার আগেই ভাইয়া, আপু আর আহাদ নেমে গেছে। আমি সবার পেছনে দাঁড়িয়ে প্রচণ্ড রকম নার্ভাস। বৃদ্ধা মহিলাটি আহাদকে জড়িয়ে ধরে কান্না জড়িত গলায় বললেন, এতদিনে মনে পড়লো নানির কথা? আমাকে তো একদম ভুলেই গেছিস। না ফোন দিস, না কোনো খবর নিস। আহাদ আদুরে গলায় বললেন, ও নানু জান, তুমি তো জানোই আমি কত ব্যস্ত থাকি, তাই আর কি। উনি আহাদের কথা শেষ করতে দিলেন না, তার আগেই বললেন, হয়েছে, আর বলতে হবে না। বুঝি, সবই বুঝি। ছোটবেলার স্বপ্ন তোর পূর্ণ হলো, তবে যার জন্য তুই আমারে বুইলা গেছিস সে কই? এত সময় ওনাদের কথাবার্তায় আমার কাছে এটা স্পষ্ট যে উনিই নানুজান। আমার আনুমানিক একদম ঠিক ছিল। আমি এক পা দুপা করে নানুজানের সামনে দাঁড়াই। আহাদের দিকে আর চোখে তাকিয়ে দেখি মিটমিট করে হাসছে। আমি নানুজানকে সালাম দিয়ে আবার মাথা নিচু করে ফেলি। নানুজান আমার থুতনিতে হাত রেখে মাথা তুলে মিষ্টি স্বরে বললেন, বাহ, সত্যিই তো খুব সুন্দর। তবে এ চাঁদ পেলি কোথায়? কোনো মেয়ের থেকে কম না। চাঁদের টুকরোকে চাঁদের দেশ থেকে নিয়ে এসেছি নানুজান। কোনো মেয়ে হলে তো তোমার সাথে কম্পিটিশন দেয়া যেত। হয়েছে, আমার মন রাখতে আর মিথ্যা বলতে হবে না। ও আমার থেকে বেশি সুন্দর, আর পুরুষ মানুষ ভয়ঙ্কর রকম সুন্দর, যদি সে মনকে চিনে নেয়। তুই তোর আঙ্কেলের মতো ভুল করিস না। আমার মেয়েটা তো ভুল মানুষকে বিয়ে করে দুনিয়া ছেড়ে চলে গেল। শেষমেশ কিনা আমার ফুলের মতো মেয়েটাকে রেখে অন্য ছেলের সাথে সংসার করলো। লোকে যাই বলুক, এই হাত ছাড়িস না। এই হাত ছাড়তে গিয়ে অন্য কোনো হাত নষ্ট করিস না। নানুজান আমার মাথায় হাত রেখে বললেন, নাম কি তোমার নানু ভাই? আমি মৃদু স্বরে উত্তর দিই, জি নানুজান, আমার নাম রোদ আহমেদ। বাহ, খুব সুন্দর নাম। কে দিয়েছে এই নাম? জি নানুজান, বড় মামা। নার্ভাসনেসে আমার হাত পা ঘামছে। নানু আমাকে হালকাভাবে জড়িয়ে ধরে বললেন, আরে নানা ভাই, নার্ভাস হচ্ছিস কেন? আমরা কি তোর দূরে কেউ নাকি? রিল্যাক্স। পিছন থেকেই একজন মধ্যবয়স্ক মহিলা বললেন, মা, সবটা কি বাইরেই শেষ করবেন? বাচ্চারা কত পথ অতিক্রম করে এসেছে।
কতটা টায়ার্ড। নানু বললেন, ঠিকই বলেছ বৌমা, আমি এক্সাইটমেন্টে খেয়ালই করিনি। আমরা ভিতরে চলে যাই। ড্রয়িং রুমে বসতেই সবাই আমাদের ঘিরে বসে। ওনাদের বিরাট বড় পরিবার। আহাদের 3 মামা মামি, 2 খালা খালু আর একজন মারা গেছে, যার কথা পূর্বে বলা হয়েছিল, একটু আগেও বলা হয়েছে। আর ওনাদের সন্তান, সব মিলিয়ে 28 জনের পরিবার। সকলেই উপস্থিত। আমাকে আর মায়া আপুকে সবার মাঝে বসিয়েছে। আমরা দুজন একসাথে। আমাদের এটা ওইটা বিভিন্ন প্রশ্ন করছে। আমি আর আপু বাধ্য ছেলে মেয়ের মতো সবার প্রশ্নের উত্তর দিচ্ছি। সবার সাথে পরিচয় হচ্ছি। সবাই বেশ ভালো আর ফ্রি মাইন্ডেড। কিন্তু ছোট মামি আর ওনার ছেলে রিদম একটু অন্যরকম। ওনার বোধহয় আমাকে খুব একটা ভালো লাগেনি। কেমন যেন ঝাঁঝালো কথা, রাগী দৃষ্টি, সব মিলিয়ে একটু না, পুরোটাই অন্যরকম। আমি তাতে তেমন ধ্যান দিই না, সবার সাথেই আড্ডায় মগ্ন হয়ে যাই। রুমে ঢুকতেই বিছানায় গা এলিয়ে দিই। খুব ক্লান্ত, পুরো শরীর চিনচিনে ব্যথা করছে। আমি বিছানায় গা এলিয়ে পুরো রুমে চোখ ভোলাই। পুরো রুম বিভিন্ন রাজকীয় জিনিসে সাজানো। দেখলেই মনে হয় কোনো রাজপ্রাসাদে আছি। সব কিছুর সাজসজ্জা একদম অন্যরকম সৌন্দর্যে ভরপুর। আমি চোখ জোড়া বুজে ফেলি। চোখে ঘুম ভর করে লেগে আসছে। এমন সময়ই খটখট আওয়াজে আমার ঘুমে বুজে আসা চোখগুলো খুলে যায়। আমি আদো আদো চোখের সামনে তাকাই। আহাদ এসেছে। আমার ঘুম ঘুম চোখ দেখে আহাদ আমার কাছে এসে পাশে বসে, কপালে হাত রেখে জিজ্ঞেস করে, ঘুম পেয়েছে নাকি মাথা ব্যথা? জানি না আমার কি হলো, হুট করে ওনার কোলে নিজের মাথা রাখি। কিন্তু তা কেন করলাম নিজেরও জানা নেই। ওনার একটুখানি স্পর্শ পাওয়ার লোভে, নাকি নিজের অধিকার মনে করে। সে যাই কারণে হোক না কেন, আমার এই মুহূর্তে ওনার কাছে এভাবে থাকতে খুব ভালো লাগছে। আমি শক্ত করে ওনার কোমর জড়িয়ে ধরি। কেন জানি উনিও আমাকে বাধা দিলেন না, উল্টো অবাক করে দিয়ে আমার মাথায় হাত বোলাতে লাগলেন। উনি আদুরে গলায় বললেন, রোদ, খুব খারাপ লাগছে কি? আমি ওনার কোলে মাথা রেখে 2 সাইডে হালকা মাথা তুলাই, যার অর্থ না। ধীর আওয়াজে বলি, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। উনি আমার কথা শুনে বালিশ ঠিক করে আমার মাথা বালিশে রাখে ঘুমাতে বললেন। যেই উনি বিছানা থেকে উঠে সামনের দিকে পা বাড়ায়, পিছন থেকে আমি ওনার হাতটা টেনে ধরি। হালকা আওয়াজে বলি, আপনার কোলে মাথা রেখে ঘুমালে কি আপনার খুব বেশি অসুবিধা হবে? কথাটা বলার সময় কোথা থেকে যেন এক বুক সাহস জমা হয়, লজ্জা শরম, কিন্তু পরন্ত সব ভুলে কিভাবে যেন বলে ফেলি। কিন্তু কথাটা শেষ করে মনে এক অজানা ভয় কাজ করে। উনি আমার কথা রাখবে কি? যদি না রাখে তবে নিজের কাছেই লজ্জায় পড়ে যাব। বাজে এক পরিস্থিতির সৃষ্টি হবে। ওনার সামনে আসতে লজ্জা করবে। আমি কি ওনার থেকে বেশি কিছু এক্সপেক্ট করে ফেলেছি? কিন্তু এবার আহাদ আমাকে অবাক করে দিয়ে আমার পাশে এসে বসে। আমার মাথাটা নিজের কোলে নিয়ে মুচকি হেসে বললেন, একদম অসুবিধা হবে না, তোমার যতক্ষণ ইচ্ছে মাথা রেখে ঘুমাতে পারো, আমি এখানেই আছি। আহাদ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি ওনার কোমর আবার জড়িয়ে ধরি। পরম আয়াসে মুচকি হেসে চোখ বুজে ফেলি। আহ, কি শান্তি! ওনার কোলে মাথা রাখার কারণে এত শান্তি লাগছে, নাকি প্রিয় মানুষের কোল বলে এত শান্তি? কারণ যাই হোক না কেন, সারা জীবন এভাবেই ওনাকে জড়িয়ে ধরে ওনার কোলে মাথা রেখে ঘুমাতে চাই। আমি আস্তে আস্তে ঘুমের দেশে তলিয়ে যাই। ভুলিনি তো আমি তোমার মুখের হাসি, আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি। আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে, তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে। রাতে ডিনার শেষে ছাদে পুল সাইডে আহাদের সব কাজিনদের সাথে আমি আর মায়াপু আড্ডা দিচ্ছি। আহাদ, আদিব ভাইয়া আর বড় মামার বড় 2 ছেলে নিচে বাগানে বসে আড্ডা দিচ্ছে। তারা সবাই প্রায় সমবয়সী। যদিও আদিব ভাইয়া বড়, কিন্তু তাদের সবার খুব ভালো বন্ডিং। আমরা মাহিয়াপুর বিয়েতে এসেছি। উনি আহাদের বয়সী। মাহিয়াপু খুব বেশি মিশুক আর চঞ্চল।
আপু আমার গাল টেনে বললেন, এই ছেলে, তুমি এত সুন্দর কেন? এত এত মেয়ের মাঝেও আমার ভাই যে তোমাকে খুঁজে নিল, এই প্রেমের অনুভূতি কি এতটাই গভীর? পাশ থেকে মেজো মামার ছোট ছেলে নিহাত বললেন, তোমাদের মেয়েদের চেয়ে এখন ছেলেরাই প্রেমের দিক দিয়ে গিয়ে নো রিস্ক নো ভয়। আহাদ ভাইয়ের তো রাজ কপাল, মেয়ে নামক প্যারা থেকে মুক্তি। আচ্ছা, আপনার কি আরো ভাই আছে? আমি লজ্জাজনক হেসে দিয়ে নাবুদক মাথা নাড়ালাম। মাহিয়াপুর ছোট বোন বললেন, আমি যদি বড় হতাম তাহলে আহাদ ভাইয়া থেকে রোদ ভাইয়াকে ছিনিয়ে নিয়ে নিজের করতাম। মাহিয়াপু বললেন, হ্যাঁ, আহাত মনে হয় তোকে ছেড়ে দিত। আহাত তো রোদের উপর প্রসেসিভ। ওদের প্রেমের মাঝে কোনো বড় মেয়ে কিংবা ছোট মেয়ের চান্সই নেই। আহা, কি প্রেম! সব যদি ওরাই করে নেয় তাহলে আমাদের মেয়েদের কে বিয়ে করবে? আরেকটা মেয়ে নাকি? ছোট ছেলের বোনের কথায় মাহিয়াপু বললেন, হ, তোকে তাই করব। মাহিয়াপুর কথা শেষ করতেই পুরো সাদের হাসির রোল পড়ে যায়। আমি লজ্জায় মাথা নিচু করে ফেলি। সবাই হাসছে, শুধু রিদম ছাড়া। সে ফোন টিপাতে ব্যস্ত, তাকে যেন কেউ জোর করে বসিয়ে রেখেছে। সবার দিকে রাগী চোখে তাকাচ্ছে বারবার, যেন আমি তার খুব বড় কোনো ক্ষতি করে ফেলেছি। কিন্তু এর কারণ কি? আমি তো কখনো দেখিনি পর্যন্ত। তাহলে এত রাগ জেদ কেন? আমি রুমের দিকে এগিয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমার পিছনে কেউ আসছে। কি হতে পারে? আমি যখন আসছিলাম তখন তো কেউই ছিল না। তাহলে এই কালো ছায়াটা কে? দুটো পুরুষালী ছায়া, একটা যদি আমার হয় তাহলে অন্যটি কে? যেই আমি পিছনে তাকালাম। বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটা? রোদ আর আহাদের সম্পর্ক ধীরে ধীরে বদলে যাচ্ছে, কিন্তু তাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা কি সহজে মেনে নেওয়া যাবে? তোমরা কি অনুভব করেছো সেই মুহূর্তে যখন রোদ ঘুমিয়ে পড়েছে কারো কোলের আরামে? অন্যদিকে কেউ হয়তো তাকে পছন্দই করে না। কেন? কে? কমেন্টে জানাও তোমার মতামত। আর গল্পটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থেকো, শেয়ার করো প্রিয় কারো কাছে। পরবর্তী পর্বে দেখা হবে আরও রহস্য নিয়ে। ততক্ষণে ভালো থেকো আর প্রেমিক পুরুষ গল্পের সাথেই থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।